যেহেতু আমরা একটা আলোচনার মধ্যে আছি, আমি ছোট পরিসরে যেহেতু আমাদের আলোচনা, আমি অনেক লাউডলি কথা বলতে চাই না। আমি যেহেতু আজকে আমাদের যে এজেন্ডার উপরে কিন্তু খুব বেশি আলোচনা হয়নি। কক্সবাজারের পরিবেশ বিপর্যয় রোধী করণীয়। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যিনি আমাদের কক্সবাজার জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্টো ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই যে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, যার সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত আমরা কমিটি করতে পেরেছি, আমাদের আজাদ ইসলাম ভাই। দুজনের জন্য আমি স্পেশালি দুটি করতালি আশা করছি। আপনারা যেহেতু দুপুর হয়ে গেছে, আমার ধারণা যে আমাদের যারা আয়োজক কমিটি তারা মনে হয় আমাদের দুপুরের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেছে। আমরা এই কারণে আশ্বস্ত হচ্ছি যে আমরা যদি জোরে করতালি দিই তাহলে আমরা খিদেটা বেশি লাগবে, আমাদের খাওয়া দাওয়ার জন্য সুবিধা হবে, এক প্লেটের জায়গায় 2 প্লেট খেতে পারবো। তো করতালি দিলে আমরা যখন দিব তখন সবাই মিলে একসাথে দিব, জোরে দিব। আমি প্রথমত যে বিষয়টি বলবো যে আহ্বায়ক কমিটি যেটি ঘোষণা করা হয়েছে, এখানে একটি যেহেতু নতুন সংগঠন, এখানে আজকে তো অভিষেক, কিন্তু কার্যক্রম ইতিমধ্যে কিন্তু কয়েকটি গাছ লাগানোর কর্মসূচিও ইতিমধ্যে হয়েছে ছোট পরিসরে। আমি আমাদের আমাদের কেন্দ্রীয় যিনি এই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস ভাই, উনি আমাদের সহ ধর্ম বিষয়ক সম্পাদক। ইউনুস ভাই একটু দাঁড়ায়, উনি আমাদের কেন্দ্রীয় জাতীয় কমিটিতে আছেন অনেকদিন ধরে, প্রায় 2 বছরের কাছাকাছি আছেন। আপনাদের ঈদগাহ দিকে বাড়ি, আমি আসলে সব এলাকা যেহেতু চিনি না। বসেন। এখানে আমি বিশেষ করে সভাপতির উদ্দেশ্যে আমি কথা বলে দেন আমি অন্য আলোচনাতে চাই। আমাদের যাকে আহ্বায়ক করা হয়েছে, আপনারা যারা কক্সবাজারের, আপনারা সবাই তাকে চেনেন। এখানে আসলে এখন কিন্তু একটি পরিবার, যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে আছি, আমি সবসময় গর্ব করে বলি যে আমি কিন্তু সবুজ আন্দোলনের একজন সদস্য, এবং যারা এখানে সদস্য ফর্ম পূরণ করেননি এখন পর্যন্ত, সদস্য ফর্ম আছে, সদস্য ফর্মটা পূরণ করবেন আমাদের এই মিটিং শেষে। এবং যেহেতু আমরা একটা পরিবার, আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে একটি পরিবারের মধ্যে অনেকগুলো ব্যক্তি থাকে, ভিন্ন চিন্তার, এক একজন এক একটা চিন্তার মানুষ। সবাইকে একসাথে নিয়ে পথ চলা কিন্তু একটি সংসারের যিনি গার্জিয়ান থাকেন, এটি কিন্তু তার নৈতিক দায়িত্ব। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার ধারণা এবং আমি বিশ্বাস করি যে আমাদের সম্মানিত যে আহ্বায়ক যাকে করা হয়েছে, আমরা একজন যোগ্য গার্জিয়ানকে নির্বাচিত করতে পেরেছি। আপনারা কি বলেন? যদি তাই হয় আমরা গার্জিয়ানের জন্য একটু জোরে করতালি দিব। এবং এটুকু বলবো যে যারা আপনার কমিটিতে এসেছে সবাইকে সন্তানের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, বোনের মতো সবাইকে নিয়ে একসাথে নিয়ে কাজ করবেন। কাজ করতে গেলে কিন্তু ভুল ত্রুটি হতে পারে। একটি বিষয় মাথায় রাখা লাগবে, মানবাধিকার সংগঠনের কাজ এক প্যাটার্ন, আপনি ব্যবসার প্যাটার্ন কিন্তু একরকম, কিন্তু আমরা যে কাজটি করছি এটি কিন্তু আসলে কোনো ব্যবসা না, কোনো মানবাধিকার না, আবার পলিটিক্যাল অর্গানাইজেশন না। আপনাকে একটা বিষয় মাথায় রাখা লাগবে যে কিয়ামত কিভাবে সংগঠিত হবে। সূরা 3-এর মধ্যে আসছে যে পৃথিবীর কিয়ামত সংগঠিত হবে প্রলয়ঙ্কারী ঝড় এবং জলোচ্ছ্বাসের মাধ্যমে। এখন আসে যে করোনা ভাইরাস, প্রথম আমরা সবুজ আন্দোলন, প্রথম আমার সভাপতিত্বে 2020 সালের 5 ফেব্রুয়ারি আমরা পল্টনের 4 রাস্তার মোড়ে প্রথম সাবান, মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করেছি। এবং আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে করোনা ভাইরাস মানুষের সৃষ্টি, এটি আল্লাহর গজব না, কোরআনের আয়াত এবং ভাষ্য অনুযায়ী আমি যতটুকু স্টাডি করেছি। আমি দাবি করেছিলাম তখনই যে এটি আসলে মানুষের তৈরি এবং পৃথিবী ধ্বংস হবে কিন্তু মানুষের
কর্মকাণ্ডের জন্য। পৃথিবী কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর পৃথিবী ধ্বংস হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। যেমন করোনা ভাইরাস যখন আমাদের এই ওয়ার্ল্ড প্রথম চীনের উহানে, এক শ্রেণীর আলেম সমাজ বললেন যে এই মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, এই কারণে চীনে আল্লাহর গজব পড়ছে। তখন কি হলো, আমাদের সব জায়গাতে এইটা নিয়ে অনেক ইসলামিক স্কলার যারা আছেন তারা বক্তব্য দিলেন। কিন্তু করোনা ভাইরাস যখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল, তখন কিন্তু মক্কা শরীফেও কিন্তু সেখানে 3-5 নিয়ে নামাজ পড়া হয়েছে, আপনারা কিন্তু দেখেছেন। সারা পৃথিবী থেকে একজন মানে আল্লাহর খাস বান্দা নাই যার হাতের মাধ্যমে করোনা ভাইরাস চলে যাওয়া যায় যদি গজব হতো। গেছে করোনা ভাইরাস এক একটা নতুন প্যাটার্নে আসছে। আপনাকে বুঝতে হবে যে যেহেতু কোরআনে, আমি যেহেতু একজন মুসলমান, আমি বিশ্বাস করি কোরআনের ভাষ্য অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় 2/3 মানুষ মারা যাবে বিভিন্ন রকম মহামারীর মাধ্যমে। এটি কিন্তু তার একটা নজির। যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতটা সংগঠিত হবে কিভাবে? আপনাকে বুঝতে হবে যে প্রাকৃতিক বিপর্যয়টাই কিন্তু কিয়ামত ডেকে আনবে। কারণ আমরা যে ইস্যু নিয়ে কাজ করছি, এটি কিন্তু মানব সভ্যতা টিকায় রাখার একটা আন্দোলন। এই আন্দোলনটা শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না, এটি সারা পৃথিবীতেই কিন্তু এখন এটি কিন্তু একটি আন্দোলনের রূপ নিয়েছে। আপনি বিষয়টা আপনারা দেখেন যে ইউক্রেনে, সর্বশেষ ইউক্রেনে রাশিয়া এবং আমেরিকা কিন্তু দুটি মেরুতে অবস্থান করছে, এবং রাশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু আপনার চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে গেছে। অর্থাৎ এখন ওয়ার্ল্ডের কিন্তু একটা ম্যাসেকার অবস্থার মধ্য দিয়ে আগাতে হচ্ছে বা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, এই ধরনের বাইডেন কিন্তু বলেছেন। এই ক্ষেত্রে আসলে এগুলোর সাথে আসলে আমাদের প্রকৃতির সম্পর্ক কি, এটা কিন্তু আসলে বোঝা দরকার। এখানে মূলত পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে 33তম রাষ্ট্র যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এবং আপনারা জানেন যে পৃথিবীতে প্রায় সব থেকে বেশি কার্বন নিঃসরণ করে চীন, এরপরে ভারত, এরপরে আমেরিকা। আসলে কার্বন এমিশন কি, কার্বন নিঃসরণ কি, এটি কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। আপনি যে ইস্যুটা নিয়ে কাজ করছেন, এই মেটার সম্পর্কে যদি আপনার কোনো ন্যূনতম ধারণা না থাকে, আপনারা সবাই এখানে যারা আছেন ছোটকালের থেকে শুনে আসছেন যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই কথাটার সাথে সবাই পরিচিত না? কিন্তু এখন আর শুধু গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাটি এখন আর অ্যাপ্রোপ্রিয়েট না। কেন অ্যাপ্রোপ্রিয়েট না? ধরেন আপনার একটা পাল্লা, দাড়িপাল্লাতে যদি কোনোটার এপাশেও কিছু নাই এপাশেও কিছু নাই, আপনি ধরবেন সমান থাকবে। কিন্তু ধরেন এক পাশে 5 কেজি দিলেন, এক পাশে 2 কেজি দিলেন, তাহলে কোনটা ভারী হবে? 5 কেজির পাল্লাটা ভারী হবে। পৃথিবীতে, মানে আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটু উদাহরণ দিচ্ছি, পৃথিবীতে এখন কার্বন নিঃসরণের যে মাত্রা সেটি হচ্ছে 5 কেজি ওজনের মতো এক পাশে বেশি পরিমাণ। আর সারা পৃথিবীতে যে অক্সিজেন উৎপাদনের পরিমাণ সেটি হচ্ছে 2 কেজি ওজনের মতো। অর্থাৎ এখন কার্বন এমিশনটা এত বেশি বেড়ে গেছে, যার ফলে আপনার গাছ লাগানোর পরিমাণ এখন যতই বাড়াক, যতক্ষণ পর্যন্ত কার্বন নিঃসরণ না কমানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত যে বরফগুলো, হিমালয়ের যে বরফগুলো, সেই বরফ গলাটা বন্ধ হবে না। অর্থাৎ শুধু গাছ লাগানোই সমস্যার সমাধান নয়। আপনারা কি মেসেজটা ক্যারি করতে পারছেন? আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আসলে আপনি একজন সাংবাদিক, আপনি কেন কাজ করবেন? আপনি একজন শিক্ষক, আপনি কেন কাজ করবেন? আপনি একজন ব্যবসায়ী, আপনি কেন এই বিষয়ে কাজ করবেন? আপনি একজন গৃহিণী, আপনি কেন কাজ করবেন? আপনি একজন স্টুডেন্ট, আপনি কেন কাজ করবেন? আপনি একজন আলেম, আপনি তো লেকচার দিয়ে বেড়ালেই কিন্তু ভালো ওয়াজ মাহফিল করলে ইনকাম করতে পারেন, আপনি কেন ইস্যু নিয়ে কথা বলবেন, কাজ করবেন? আপনাকে বুঝতে হবে যে আসলে এটার গুরুত্বটা কতটুকু। যেমন ধরেন যে আপনি এখানে, আমরা যারা আসছি সবাই দেখেন কত সুন্দর পরিচ্ছন্ন হয়ে আসার চেষ্টা করেছি। যারা নারী আছেন সবাই কিন্তু দেখেন নিজেদেরকে পরিপাটি করে উপস্থাপনের চেষ্টা করেছে। আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু সবাই পরিচ্ছন্ন আসার চেষ্টা করছি। আসলে এটা কেন? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি? কারণটা হচ্ছে আমি আমার নিজেকে সুন্দর দেখতে চাই, আমি আমার নিজেকে পরিপাটি দেখতে চাই, এবং সবার থেকে আমি যেখানে যাব আমাকে যেন ভালো দেখায়,
এই কারণে কিন্তু আমরা মূলত আমরা এরকম ভাবে সেজে আসি। পৃথিবীটা আমি যেমন নিজেকে পরিপাটি দেখতে চাই, আল্লাহ তাআলা যখন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন পৃথিবীটা এমন সুন্দর ছিল। মানুষ তার প্রয়োজনে জীব হত্যা, প্রাণী হত্যা, আবাসস্থল বৃদ্ধি, পরিবেশ ধ্বংস করে গাছপালা কাটা, তার নিজেদের প্রয়োজনে পরিবেশ বিপর্যয় করে ইট উৎপাদন, মানে নতুন নতুন প্রযুক্তি যখন এসেছে তখন কিন্তু পৃথিবী আস্তে আস্তে রুগ্নতার দিকে যাচ্ছে। এখন আসলে কার্বন এমিশন কমানোর জন্য আপনারা দেখছেন যে কপ সম্মেলন হচ্ছে, এবার 28তম সম্মেলন হয়ে গেছে। সেখানে কিন্তু দেখেন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 44টি রাষ্ট্রের পক্ষে তিনি সভাপতিত্ব করেছেন এবং জোরালো বক্তব্য দিয়েছেন। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে, দল হিসেবে আসলে বক্তব্য দেওয়ার কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে আপনারা কি কখনো স্টেটমেন্ট পেয়েছেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা দরকার, এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন, শুনেছেন? এটা বলবে না, কারণ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সরকারকে নির্মাণ করতে হয়েছে পরিবেশবাদীদের মানে চ্যালেঞ্জের মুখে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা, অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগ সরকার নৈতিকতা হারিয়েছে আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কার্বন এমিশন কমানোর কথা বলে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, তো রাষ্ট্রের পক্ষে তিনি কিন্তু সম্মেলনে কথা বলেছেন বা বলবেন, এটা কিন্তু একটি স্বাভাবিক বিষয়। তো এখন ধরেন যে তিনি একা কথা বললে কি আসলে এই জলবায়ু তহবিল আদায় করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা সবুজ আন্দোলন কিন্তু দুইটি কাজ শুরু থেকে বলে আসছি এবং করার চেষ্টা করছি। সবাই দেখেন গবেষণায় জোর দেন, অর্থাৎ পরিবেশের বিভিন্ন গবেষণা দাঁড় করাচ্ছেন, সংবাদ সম্মেলন করছেন। টিআইবি যেমন গবেষণা করে, টিআইবি বলে, আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে বলে, কিন্তু আমরা কিন্তু শুরু থেকেই জোর দিচ্ছি ম্যান পাওয়ারের উপর, জনসংখ্যার উপরে। কেন? কারণ ধরেন আপনি একটু গবেষণা করলেন, গবেষণা করার পরে ধরেন আপনি বললেন যে প্লাস্টিকের অল্টারনেটিভ আপনি জৈব প্লাস্টিক দিলেন, তো সেখানে দেখা যাচ্ছে যে এটা ব্যবহার করবে কে? ব্যবহার করবে আমি, আপনি, প্রত্যেকে, তো আমরা তো ক্রেতা। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই পরিবেশ বান্ধব প্রোডাক্টটি মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু যতই আপনি গবেষণা করেন মার্কেটিং এর দরকার আছে, এম আই রাইট? মার্কেটিং এর দরকার। তাহলে কি করতে হবে? মার্কেটিং কে করবে? ম্যান করবে। তা আমরা সবুজ আন্দোলন ধরেন আজকে 40তম জেলা কিন্তু এখানে অভিষেক, বাংলাদেশের 40তম জেলা সবুজ আন্দোলনে, যেটা কক্সবাজার। তো প্রায় 60,000-এর কাছাকাছি কিন্তু এখন সবুজ আন্দোলনের জনসংখ্যা। তো আমি এই ক্ষেত্রে বলবো যে দেখেন, আমাদের এই পরিবেশ রক্ষার জন্য আমি কাজ করব এই কারণে যে আপনি যেমন নিজেকে সুন্দর দেখতে চান, পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্বটা আপনার। যদি আপনি সুন্দর না রাখেন, আপনার বাসার ময়লা যদি থাকে আপনার কাছে খারাপ লাগে, আপনি যে পথ দিয়ে হাঁটবেন ময়লা আবর্জনা থাকলে আপনার খারাপ লাগে। আপনার যখন খারাপ লাগে প্রত্যেকটা ব্যক্তির খারাপ লাগে। নিজের খেয়ে কেন বনের মোষ তাড়াবেন? ঠিক না? করতে হবে এই কারণে যে আসলে আপনি যদি না করেন তাহলে সমাজের কে করবে? এখন আপনি যদি মনে করেন আমি একজন সচেতন নাগরিক, আমার বিবেকবোধ আছে, তাহলে আপনি এগিয়ে আসেন। আপনাকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, প্রয়োজনে পকেটের পয়সা দিয়ে সংগঠনকে পৃষ্ঠপোষকতা করতে হবে। এটা যদি না করেন, এখানে আপনি যেমন আজকে বলছেন রোহিঙ্গাদের যে ইস্যুটা, আমি 2019 সালে 18 সালের পরে 19 সালে তো রোহিঙ্গা আসছে, সর্বশেষ যে রোহিঙ্গারা আসছে, এখানে আমাদের আলেম সমাজ একটা বিষয় বলেছিল যে ওখানে বার্মারা আপনার বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করছে। একই চীনের যে ইস্যু, একই ইস্যুটা এখানে দাঁড় করিয়েছে। আমি এখানে বলেছিলাম যে বারবার আমাদের আলেম সমাজরা ধর্মকে সামনে নিয়ে একটি বিষয় ভুল করে, বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিচ্ছে। রোহিঙ্গা তার একটি বড় প্রমাণ। আজকে রোহিঙ্গারা আমাদের জন্য বিস্ফোরা, আমাদের গলার কাটা, রাষ্ট্রের জনগণ হিসেবে, বাংলাদেশী জনগণ হিসেবে, কারণ আমাদের নিরাপত্তা কিন্তু আজকে হুমকির মধ্যে। রোহিঙ্গা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন আপনি রোহিঙ্গা নিচ্ছে না, আবার আমাদেরকে স্টে করা লাগছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা লাগছে। অর্থাৎ রাষ্ট্র কিন্তু এখানে একটি দ্বিমুখী সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন ধরেন এই কথাগুলো যদি কোনো রোহিঙ্গা শুনে, তারা বাংলাদেশে তো ভালোই আছে, আরামায়েশে আছে, তারা হয়তো মন খারাপ করবে, ভাই আমাদের উপরে আপনারা এত ক্ষিপ্ত কেন?
বিষয়টা হচ্ছে যে এখানে একটি রাজনীতির ইস্যু আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, অনেক রকম ব্যাপার। বাংলাদেশের এমন কোনো এনজিও নাই দেখেন এখানে কোনো শাখা নাই, ইন্টারন্যাশনাল কোনো মানে দাতা সংস্থা বাকি নাই যে এখানে কারো কোনো শাখা নাই। বড় বড় অফিস করেছে আমার ধারণা, তাই না? আমি অত ঘুরি নাই, কিন্তু আমার ধারণা। এই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো যে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশের পরিবেশগত সমস্যার সাথে যে যে ইস্যুগুলো জড়িত, সবুজ আন্দোলনের কাজ কিন্তু সেইগুলো। এখানে অবশ্যই আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, একটি হচ্ছে ধর্মভিত্তিক ইস্যু, ওটি আমাদের কোনো কাজ না। যার যার ধর্ম সে পালন করবেন, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। আর পলিটিক্যালি যে মতাদর্শ, এটি আপনার ব্যক্তিগত। যখন সবুজ আন্দোলন ওই গেটটার বাইরে যখন থাকবেন, ওইটার বাইরে আপনি কথা বলেন। এই গেটের ভিতরে ঢোকার সাথে সাথে আপনি ভাববেন যে আমি 18 কোটি জনগণকে নিয়ে কাজ করি, আমি 18 কোটি জনগণের প্রতিনিধি। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোন রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত না, আমি কোন দলের সমর্থনও করি না। তবে আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, সবুজ আন্দোলন মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে। সেই বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা হচ্ছে যে আমরা যদি দুর্নীতি না করি। ধরেন একজন ব্যক্তি সারাদিন ক্রাইম করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ সে যদি মনে করে যে নামাজও পড়লাম, দুর্নীতিও করলাম, আমরা কি করছি, কাটাকাটি হয়ে যাবে, এটি কি আসলে সম্ভব? বিষয়টা এরকম না। কিন্তু ধরেন আপনি কোনো ক্রাইম করেন না, নামাজ পড়েন না, কিন্তু যখন ধরেন আল্লাহ আপনাকে হেদায়েত দিল, আপনি নামাজ পড়া শুরু করলেন, তাহলে কিন্তু আপনার আমল কবুল হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু যখন আপনি মানে দুর্নীতি করছেন, অনিয়ম করছেন, আবার নামাজ পড়ছেন, আপনার কিন্তু এই ইবাদত কিন্তু কবুল হচ্ছে না। অর্থাৎ একজন ব্যক্তিকে সৎ হওয়া জরুরি। আমরা এখানে যারা আছি, আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকটা ব্যক্তি সৎ। মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা ব্যক্তি সৎ। এই ক্ষেত্রে যদি কারোর মধ্যে কোনো দৈন্যতা থাকে, একটা বিষয় মাথায় রাখা লাগবে যে এটি একটি চক্র। অর্থনীতির ভাষায় আপনি যখন সম উন্নয়ন বা সুষম উন্নয়ন হবে না, তখন এটির প্রভাব কিন্তু সারা বাংলাদেশের জনগণের উপরে পড়ে। এখন সুষম উন্নয়নটা হচ্ছে না, অর্থাৎ উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়নের সমন্বয়হীনতা আমরা পরিলক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সবুজ আন্দোলন আমরা যারা কাজ করি, আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনারা প্রত্যেকটি এই সংগঠনের, বিশেষ করে এই জেলার যিনি সভাপতি, সেক্রেটারি, তাদের সাথে আপনারা সমন্বয় করবেন, সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন এবং পরামর্শের মাধ্যমে কাজ করবেন। একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে যেহেতু অনেক রকম ব্যক্তি নিয়ে কমিটি করা হয়েছে, আপনারা এই সমন্বয়টা খেয়াল রাখবেন এবং নিজেদের মধ্যে কোনো রকম মনোমালিন্য, কাদা ছোড়াছুড়ি এই কাজটি করবেন না, কারণ এটি কিন্তু কোনো ফায়দা লোটার কোনো সংগঠন না। আর কোনো কারণে যদি আমাদের কাছে কোনো তথ্য আসে যে কারো কারণে আমাদের এই সংগঠনে বাধাবিঘ্ন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষেত্রে কেন্দ্র সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর আরেকটি বিষয় বলবো যে আমরা কয়েকটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যাই কেন্দ্রীয় পর্যায় থেকে। যেহেতু আমাদের শীতকাল এখন চলে যাচ্ছে, শীতকালে আপনারা জানেন যে গাছ লাগানো, গাছ পানি পরিচর্যা বা শীতের কারণে গাছ মূলত আসলে বাঁচে না। এই ক্ষেত্রে আমরা এই যে ফেব্রুয়ারি মাসটা যাওয়ার পরে মার্চের 1 তারিখ থেকে আমাদের ট্রি প্লান্টেশনের প্রোগ্রামের একটি নাম দেওয়া হয়েছে, ফ্রাইডে ফর ট্রি প্লান্টেশন। অর্থাৎ প্রতি শুক্রবার সকালে জুম্মার নামাজের আগে আমরা যে জেলায় যেখানে আমরা আছি, এক একজনের এরিয়া, যেমন আপনি ধরেন আপনি যে এরিয়াতে থাকেন, আপনার যদি 15-20টা 30টা গেঞ্জি যদি বা যার যার অবস্থান অনুযায়ী এক কালারের গেঞ্জি লোগো দিয়ে যদি করা যায়, একটি স্লোগান দিয়ে, আমাদের স্লোগান আছে, যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে ওই গেঞ্জিটা যদি আপনি প্রতি শুক্রবার ধুয়ে পরিষ্কার করে রাখলেন, আপনি কি করলেন, প্রতি শুক্রবার নিয়মতান্ত্রিক হইতে এক একজনের এরিয়াতে, ধরেন আজকে সভাপতির যেখানে বাড়ি সেই এরিয়ায় গাছ লাগানো হলো, তাহলে ওনার কাছে ভালো লাগবে যে আমার এলাকার জন্য কিছু করলাম। আবার ধরেন আপনার এরিয়া বা গ্রাম যেখানে, আপনার পাড়া মহল্লা যেখানে, আপনি আপনার জায়গায়, এভাবে কি হচ্ছে, রাউন্ডলি যখন এক একজনের এরিয়ার দিকে হচ্ছে, সামাজিক ভাবে কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে যে আপনি একটি ভালো সোশ্যাল ওয়ার্কের সাথে আছেন। অর্থাৎ এই সমন্বয়টা যদি করা যায়, তো সেই ক্ষেত্রে মার্চের 1 তারিখ থেকে আমরা আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা পারি আমরা করার চেষ্টা করব। আর মার্চ মাসে আপনারা এখন যে নতুন কমিটি হলো, আমি আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যে থানা কমিটি যেগুলো আছে, সেই থানা কমিটিগুলো
যারা এখানে জেলা কমিটির সদস্য আছেন সকলের সমন্বয়ের মাধ্যমে আপনারা উপজেলা এবং অন্যান্য থানাগুলো কমিটি করবেন। আমরা এই জায়গাতে না, আমরা আরেকটু বড় পরিসরে যদি আপনারা পারেন 300 জনের আমরা একটা ট্রেনিং সেশন করাবো। যে ট্রেনিং সেশনটা আমরা আগেই ঘোষণা দিয়েছি যে 2022 সালে আমরা 10,000 মানে সদস্যকে আমরা ট্রেন আপ করব। সেদিন আমরা প্রজেক্টর দিয়ে পুরো বিজ্ঞানের একদম আসলে যেমন আমি এখন মুখে বললাম কার্বন অ্যামোনেশন, কিন্তু এটা কিভাবে উৎপন্ন হয়, কোন সোর্স থেকে উৎপন্ন হয়, আরো আমরা কথা বলবো। তখন দেখা যাচ্ছে যে আপনার ভিতরে একটা ধারণা তৈরি হবে এবং আপনি যে যেখানে আছেন এই ধারণা দিয়ে কিন্তু আপনি নিজেই প্রশিক্ষিত হচ্ছেন। তখন আপনি কিন্তু আপনার সারাউন্ডিংস এর মধ্যে যারা আছে তাদেরকে মোটিভেট করতে পারবেন। অর্থাৎ আপনি নিজে যদি শেখেন তাহলে আরেকজনকে শেখাতে পারবেন। তো আমরা 2টি ঘোষণা দিয়ে গেলাম, একটি হচ্ছে মার্চ মাসের 2টি ঘোষণা, একটি হচ্ছে ট্রি প্লান্টেশন। আপনারা অনেকেই এখানে সামর্থ্যবান আছেন আমি জানি, আপনারা অবশ্যই যেহেতু এখন পদে আসছেন আপনারা যার যার এলাকায় উদ্যোগ নেবেন। জেলা কমিটি আছে, এখানকার বিভাগীয় কমিটি আছে, সবাই সমন্বয় করে কাজ করবেন। আর স্পেশালি আমরা যে ট্রেনিংটা করাবো অফিসিয়ালি ট্রেনারের মাধ্যমে, আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যিনি চেয়ারম্যান আমাদের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, উনি আমাদের সবুজ আন্দোলনের উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের। আমরা ওনার মাধ্যমে আমরা প্রজেক্টর দিয়ে আপনারা বড় পরিসরে আয়োজন করবেন, যাতে মানে 1 মাস 1.5 মাসে তো আশা করা যায় যে সদস্য বেড়ে যাবে। তো যদি কাজ করেন আপনারা, যদি বেড়ে যায় তাহলে আমরা ফ্রিতে প্রত্যেকটা যারা অংশগ্রহণ করে তাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম আমাদের তৈরি করা আছে, আমরা দিয়ে দিব। আপনারা এখান থেকে প্রিন্ট করে প্রত্যেকের নামগুলো আবার পাঠিয়ে দিবেন। আমরা প্রত্যেকের আলাদাভাবে আপনার সার্টিফিকেট তৈরি করা হবে বাই নেমে, প্রত্যেকের নামে নামে সার্টিফিকেট গুলো তৈরি করে প্রত্যেকে অনুষ্ঠানে দেওয়া হবে। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এখানকার অন্তত 1-2 জন এমপি যেন এই প্রোগ্রামটা অংশগ্রহণ করে, যাতে আমরা এমন ভাবে করব যে এই প্রোগ্রামটাকে আমরা কালচারাল প্রোগ্রাম, যেমন ধরুন আমাদের একটি গান, এই মুহূর্তে কিন্তু আমাদের একটি গান তৈরি হয়ে গেছে, এখন মডেলিং এর কাজটা শুরু হবে। 22 তারিখে শুটিং এর ডেট, 18 তারিখ ছিল, যেহেতু 21শে ফেব্রুয়ারির সামনে আপনারা পারলে 21শে ফেব্রুয়ারিতে জেলা কমিটির পক্ষ থেকে আপনারা ফুল দিবেন, কেন্দ্রীয় শহীদ মিনারে আপনাদের ফুল দিবেন, এটি অবশ্যই আপনারা উদ্যোগ নেবেন। আর আরেকটি হচ্ছে আমাদের লাল সংকেতের জলবায়ু, এই শিরোনামে আমাদের একটি বই আমাদের বাজারে আসছে। 21শে বই মেলে আমাদের এর আগে একটি বই আমাদের বাজারে এসেছিল, 63 ডিগ্রি সেলসিয়াস বইয়ের নামটি ছিল। তো আমি অনেক লম্বা সময় নিলাম, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে আমাদের 7টি দফা দেখেছেন। আমি মনে করি যে আপনি একজন সংগঠনের একজন সদস্য হিসেবে এটি আপনার নৈতিক দায়িত্ব এই 7 দফা মুখস্থ করা অথবা ন্যূনতম ধারণা নেওয়া। এটি আপনারা সবাই স্টাডি করবেন। আমার মনে হয় যে এখানে কে কে পড়েছেন 7 দফা, এখানে এখনো পড়েন, অর্থাৎ এই লেকচার শোনার সাথে সাথে আপনাকে এটাও পড়তে হবে। আর আরেকটি বিষয় বলি যে আমাদের দৈনিক সবুজ বার্তা আমরা এখন নিয়মিত প্রত্যেক জেলা ভিত্তিক টক শো, অর্থাৎ আমাদের সবুজ আন্দোলনের একজন অন্য একটা দল করেন, মানে এরকম 3-4 জন নিয়ে আমাদের প্রত্যেকটা সেশন শুরু হচ্ছে। তো আমাদের উপস্থাপনা করার জন্য চট্টগ্রাম বিভাগ থেকে আমরা একজনকে সিলেকশন করব। আমি কাজী হুমায়ুন কবির ভাইকে বলবো যে একজন উপস্থাপক সিলেকশন করে দেওয়ার জন্য এবং একটা চার্ট তৈরি করার জন্য যে কে কে আমাদের এই অনলাইনের টক শো গুলোতে অংশগ্রহণ করতে চান, নারী পুরুষ যারা যারা আছেন। তাতে করে কি হবে, আমরা আরো অন্যান্য যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের সাথে যদি আমরা এই সমন্বয়টা করতে পারি তাহলে সবাই কিন্তু সবুজ আন্দোলন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করলাম, সেজন্য দুঃখিত। আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি কাজ করবেন। আমি আবারও এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাই যারা কষ্ট করে ঢাকা থেকে আসছেন তাদের সবাইকে। আলীকদমে আগামী সোমবার সকাল 10:30 একটি মানববন্ধন আছে, যদি কেউ যেতে চান আপনারা যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি
খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন পরিবেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, করোনা সম্পর্কে, সব দিক দিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য সবাইকে সজোরে একটা হাততালি দেওয়ার জন্য না বললে নয়, আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির সহধর্মিনী আন্টি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তিনি আমাদের